বাহিরে ঝড় চলতেছে, তুফান চলতেছে, ঝড় তুফান। তো আসেন এবার আমরা ভেতরে ঝড় তুলি। তো আজকের এই ঝড়, আজকের এই ডলা যাবে আমাদের হাসান সাহেবের উপরে দিয়া। তো হাসান সাহেবরে এত দ্রুত ধরার নিয়ত আসিল না, কিন্তু গত পরশু উনি একটা লাইভ করছে। তো যে লাইভের মাধ্যমে উনি অনেকগুলা ফ্রি হিট বল দিছে। তো এতগুলা ফ্রি হিট বল দিছে, 2-4টা ছক্কা না মারলে কি হয় বলেন? তো চলেন আজকে 2-4টা ছক্কা পিটাই। ওয়েল, এই যে দালাল হাসান পরশু যে লাইভটা করছে, সেই লাইভের কিছু পোস্টমর্টেম এখন আমরা করব, এবং এরা যে দুমুখী সাপ, এই বিষয়টা আজকে আমরা একটু আনভিল করব। দেখেন, লাইভের 15 মিনিট 8 সেকেন্ডে এই দালাল, এই বাটপার দুইটা জিনিস কিন্তু স্বীকার করছে। কোনটা? এক, পল্টন টাওয়ারের পাশের যে জায়গাটা, সেই জায়গাটা যে বেদখল হয়ে গেছে, বা সেই জায়গাটা যে এখন আর মাল্টিপারপাসের নিয়ন্ত্রণে নাই, এটা কিন্তু সে স্বীকার করছে। ওই যে পুরোনো পল্টন টাওয়ার যারা চিনেন, সাউন্ড টাওয়ারের একটু আগে, ওই পল্টন টাওয়ারের অপোজিটে যে জায়গাটা, সেই জায়গাটা যে মাল্টিপারপাসের নিয়ন্ত্রণে নাই, এটাই দালাল কিন্তু স্বীকার করছে। দ্বিতীয়ত, রাজমণি ইশাখা হোটেলের পাশের যে জায়গাটা, সেই জায়গাটাও যে বেদখল হয়ে গেছে, এটাও কিন্তু এই দালাল স্বীকার করছে। তাই না? ওই লাইভটা যারা শুনছেন বা যদি শুনে থাকেন তাইলে বুঝতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হলো, এই দুইটা জায়গার ঘটনা যখন ঘটে তখন তো এই বোর্ড ছিল না, ডেস্টিনির বর্তমান বোর্ড তো ছিল না। তাহলে ওই সময় এই বোর্ড যখন ছিল না, তখন তো এই বাটপাড়ের গোষ্ঠী তো তাহলে তার দায়িত্বে ছিল। তাহলে এই সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে, তাহলে এটার জন্য কি এই নতুন বোর্ড দায়ী? তাহলে এটার জবাব ওই বাটপাড়ের গোষ্ঠীকে দিতে হবে। আচ্ছা, এখানে জায়গা যদি দখল না থাকে বা জায়গা যদি অন্যরা নিয়ে নেয়, তাহলে ঘটনা দুইটা ঘটেছে। হয় এই দুইটা জায়গার যে বায়নার টাকা দেয়া হয়েছিল, সেই বায়নার টাকা হয়তোবা কেউ ফেরত নিয়ে নিয়েছে, আর মালিক পক্ষ, তার আগের মালিক, তার জায়গা বুঝে নিয়েছে। হয় ঘটনা এটা ঘটেছে, অথবা আরেকটা ঘটনা হয়তোবা ঘটেছে। যদি এটা না ঘটে, তাহলে হয়তোবা ঘটেছে কেউ জোর করে জায়গা দখল করেছে, রাইট? হয় যেই বায়নার টাকা দিয়ে জায়গা বায়না করা হয়েছিল, সেই বায়নার টাকা কেউ ফেরত নিয়ে গেছে ডেস্টিনির পক্ষে, যার কারণে পূর্বের মালিক তার জায়গা নিয়ে নিয়েছে। হয় এটা, অথবা দ্বিতীয় কোনো ঘটনা যদি ঘটে। এটা যদি না ঘটে, তাহলে হয়তোবা জায়গা কেউ জোর করে দখল করেছে, রাইট? তো জোর করে যদি কেউ দখল করে, এটার জন্য দায়ী তৎকালীন যেই দায়িত্ব যারা ছিল তারা, কারণ তখন তো বোর্ড ছিল না। আর যদি এমন হয় যে বায়ানার টাকা ফেরত নিয়ে পূর্বের মালিককে তার জায়গা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে টাকাকে ফেরত নিয়েছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি বর্তমান হাইকোর্টের অ্যাপয়েন্টেড যে বোর্ড, আমি এই বোর্ডের সদস্যদের প্রতি বা হাইকোর্টের বর্তমান বোর্ডের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং বিনীত অনুরোধ করব যে এই দুইটা সম্পদের ব্যাপারে আপনারা একটু ইনভেস্টিগেশন করেন। আমি বিশ্বাস করি হয়তোবা আপনারা এই দুইটা সম্পদের ব্যাপারে একটা সঠিক তথ্য এক্স্যাক্টলি পেতে পারেন। কারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের সম্পদগুলোর সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানাটা জরুরি। ওয়েল, তো হাসান সাহেব বাম্বু কিন্তু চলতেছে, রেডি হন। দ্বিতীয় বাম্বুতে আসি। 16 মিনিট 5 সেকেন্ডে তার লাইভের, গত পরশু যে লাইভ করছে এই বাটপার, সেই লাইভের 16 মিনিট 5 সেকেন্ডে সে বলছে সারা দেশে ডেস্টিনির যত সম্পত্তি আছে, সেই সম্পত্তির 99% সম্পত্তি সে সরেজমিনে পরিদর্শন করছে, বলছে না? আচ্ছা,
এবং সে 2বার এটা পরিদর্শন করছে, 14 সালে একবার, 16 সালে একবার। তার মানে তো এই সম্পত্তিগুলোর ব্যাপারে সে উস্তাদ। তার মানে সারা বাংলাদেশের যত সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কি অবস্থায় আছে, কি পর্যায়ে আছে, এই ব্যাপারে সে এক্সপার্ট। সে নিজেই তো দাবি করতেছে যে 2-3বার সে সরেজমিনে ঘুরে আসছে এবং সমস্ত সম্পত্তিগুলো সে সরেজমিনে দেখে আসছে। তাইলে এই সমস্ত সম্পত্তির সর্বশেষ কি অবস্থা হাসান সাহেব? এই সমস্ত সম্পত্তির সর্বশেষ কি অবস্থা, কোনটা আমাদের দখলে আছে, কোনটা আমাদের দখলে নাই, কোনটা জটিলতায় আছে, কোনটা জটিলতায় নাই, এই বিষয়গুলো বিস্তারিত আপনি তুলে ধরবেন আমাদের বিনিয়োগকারীদের সামনে। কারণ আপনি নিজেই বলছেন যে এই সম্পত্তিগুলোর সম্পর্কে 99% হিসাব আপনার কাছে আছে। তো এতই যেহেতু তথ্য আপনি নিয়ে বসে আছেন, তাহলে আমাদেরকে ক্লিয়ার করেন সম্পত্তির সর্বশেষ কী অবস্থা। এটা আপনি আমাদেরকে কিন্তু ক্লিয়ার করবেন হাসান সাহেব। আচ্ছা, আরও একটা বিষয় আমরা আপনার কাছ থেকে এই ইস্যুটা জানতে চাই। যেহেতু এই সম্পত্তি সম্পর্কে আপনার একটা ধারণা আছে বলছেন, তো এগুলোর বিস্তারিত বিবরণটাও আমাদেরকে জানাইতে হবে। 1, এই সম্পত্তিগুলোর সর্বশেষ আপডেট আমাদেরকে জানাইতে হবে। 2, এই সম্পত্তিগুলোর বিস্তারিত বিবরণ সর্বশেষ কী অবস্থা এটা আমাদেরকে জানাইতে হবে। যেহেতু আপনি 2-3বার ঘুরে আসছেন এবং সব তথ্য নাকি আপনার কাছে আছে, 99% ইনফরমেশন আপনার আছে, তাহলে এই 99% ইনফরমেশন আমাদেরকে দ্রুত জানান সম্পত্তির ব্যাপারে। কোন 2টা বিষয়ে? সম্পত্তিগুলোর সর্বশেষ আপডেট কী অবস্থায় আছে এবং এটার বিস্তারিত বিবরণ। আচ্ছা, এই গত পরশু যে লাইভ করেছে এই বাটপার, এই লাইভের 21 মিনিট 35 সেকেন্ডে, ও বাইরে তুফান চলতেছে, বাইরে ঠাড়া পড়তেছে, তো চলেন আমরা এই বাটপারের উপরেও কিছু ঠাড়া ফালাই। 21 মিনিট 35 সেকেন্ডে সে কি বলছে দেখেন। আচ্ছা, সুলতান সুলেমান, অটোমান সাম্রাজ্যের সুলতান, সুলতান সুলেমান সেফুদা সালাম নেবেন। জি ওয়ালাইকুম সালাম। তো অটোমান সাম্রাজ্যের সুলতান, আপনার তো সালতানাত নিয়ে ব্যস্ত থাকার কথা, আপনি এই ব্যস্ততার মাঝেও তাহলে কমেন্ট করার সময় পেয়েছেন তাহলে। আচ্ছা যাই হোক, আমরা পয়েন্টে আসি। উনি আমার এক ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী বন্ধু মানুষ কমেন্ট করেছেন আর কি। এনিওয়ে দেখেন, 21 মিনিট 35 সেকেন্ডে এই দালাল ট্রি প্ল্যান্টেশনের মামলার ব্যাপারে একটা কথা বলেছে। এই যে ট্রি প্ল্যান্টেশনে যে মামলা চলছে এটার ব্যাপারে বলেছে যে ট্রি প্ল্যান্টেশনের মামলার খরচ নাকি মোহাম্মদ হোসেন সাহেব দেয় না, আলহাজ মোহাম্মদ হোসেন নাকি ট্রি প্ল্যান্টেশনের মামলার খরচ দেয় না। এই কথা বলেছে 21 মিনিট 35 সেকেন্ডে। এবং সাথে এটাও বলেছে যে জেনারেল হারুন সাহেব নাকি এই মামলার খরচ দেয় না। আচ্ছা, ভালো কথা, আসেন এটা আমরা একটু বিবেচনা করি। ট্রি প্ল্যান্টেশনের যে মামলাটা, এটা তো ব্যক্তিগতভাবে বিভিন্ন পরিচালকের নামে মামলা করা হয়েছে। রফিকুল আমিনের মামলার খরচ হোসেন সাহেব কেন দিবে? রফিকুল আমিনের মামলার খরচ জেনারেল হারুন সাহেব কেন দিবে? হোসেন সাহেব এবং হারুন সাহেবের মামলার খবর রফিকুল আমিন দেয়? মানে মামলার খরচ, হোসেন সাহেবের যে মামলার খরচ সেটা কি রফিকুল আমিন দেয়? দেয় না। জেনারেল হারুন সাহেবের যে মামলার খবর এটা কি রফিকুল আমিন দেয়? দেয় না। এটা যার যার ব্যক্তিগত মামলা শেষে পরিচালনা করছেন। যেমন আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার মামলার খরচ উনি দিচ্ছেন। ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে জেনারেল হারুন সাহেবের যে খরচাদি এটা উনি দিচ্ছেন, তাহলে রফিকুল আমিনের খরচাদি তো রফিকুল আমিনকেই দিতে হবে। এটা যে রফিকুল আমিনের মামলার খরচ হোসেন সাহেব এবং জেনারেল হারুন সাহেবকে দিতে হবে কেন? এই বাটপাড়ার বাচ্চা বলে যে মানে সে হোসেন সাহেব এবং জেনারেল হারুন সাহেবকে কিন্তু সে অভিযুক্ত করেছে যে ওনারা নাকি এই মামলার খরচ দেয় না। এই বেটা, ওনারা ওনাদের ব্যক্তিগত মামলা, ওনাদের খরচ ওনারা দিবে, ওনারা রফিকুল আমিনের মামলার খরচ কেন দিবে? রফিকুল আমিন ওনাদের 2 জনের মামলার খরচ দেয়। শুধু তাই না, বিনিয়োগকারী হিসেবে যে সাপোর্টিংগুলো বা যে অর্থ সহযোগিতাগুলো কোষের বাবদ বিভিন্নভাবে এতদিন এসেছে, এই সমস্ত খরচ রফিকুল আমিনের ব্যক্তিগত যে মামলা সেই খরচে উনি ব্যবহার করেছে। হোসেন সাহেব এবং জেনারেল সাহেবের মামলার খরচে ওখানে কোনো টাকা উনি দেয় নাই। তো বিনিয়োগকারীরা টাকা কি শুধু ওনার মামলার খরচের জন্য দিছে? সবার জন্যই দিছিল, কিন্তু উনি সবার মামলার খরচে এটা ব্যবহার করে নাই। আবার এখন বাটপার বলতেছে হোসেন সাহেব জেনারেল সাহেব তো রফিকুল আমিনকে মামলার খরচ দেয় নাই। বাটপার। এরপরে 22 মিনিট 21 সেকেন্ডে এই বাটপার বলছে, এই কথাটা অবশ্য সত্য বলছে। কি বলছে? বলছে ডেস্টিনি রফিকুল আমিনের একার না। জি, এটা তো আমরাও বলতেছি এটা রফিকুল আমিনের একার না, এটা তো আমরাও তো বলতেছি অনেকদিন ধরেই। তো
ডেস্টিনি যদি রফিকুল আমিনের একার না হয়, তাহলে তোরা আবার কস কেন যে ডেস্টিনি মানেই রফিকুল আমিন, এই কথা আবার কস কেন বাঞ্চত? এগুলো না গাইলে আসলে মুখ খারাপ করতে চান, এরপরে মেজাজ খারাপ হয়ে যায় এই বাটপার গোষ্ঠীর কার্যক্রম দেখলে। ডেস্টিনি যদি রফিকুল আমিনের একা না হয়, তাহলে আবার বলস কেন যে ডেস্টিনি মানেই রফিকুল আমিন, এ কথা বলস কেন? মানে এগুলো হচ্ছে দালাল, এদের দালালি করা ছাড়া তার কোনো উপায় নেই, যার কারণে এটা করে যাচ্ছে, বুঝতেই তো পারতেছেন। তারপরে দেখেন 22 মিনিট 43 সেকেন্ডে এই বাটপার কি বলছে, এই 22 মিনিট 43 সেকেন্ডে বলছে ব্যক্তির নামে যদি মামলা হয় আর প্রতিষ্ঠানের নামে এই যদি মামলা না হয়, তাহলে মাল্টিপারপাসের কার্যক্রম বন্ধ কেন? আরে বাপরে বাপ, এই বাট্টা মাল্টিপারপাসের কার্যক্রম বন্ধ কেন, এটার উত্তর তো তুই দিবি, কারণ তুই মাল্টিপারপাসের বর্তমানে ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য না। তাহলে মাল্টিপারপাসের কার্যক্রম বন্ধ কেন, এটার জবাব তো তুই দিবি বেটা। বছর 3 আগে সমবায় মন্ত্রণালয় মাল্টিপারপাসের এই কমিটি করে দিছিল কি বাল ফালাইতে? এই 3 বছরে তোরা কিছু করছস? কিচ্ছু করস নাই, বরং পরিকল্পিতভাবে সমস্ত কিছু নিষ্ক্রিয় রেখে, মানে ইন্টেনশনালি সমস্ত কার্যক্রমকে নিষ্ক্রিয় রেখে খালি কমিটি করে বসে থাকছস তোরা, দালাল যেগুলো আসস এই ব্যবস্থা রফিকুল আমিনের যে দালালগুলো, যে এই মাল্টিপারপাসের বর্তমানে ব্যবস্থাপনা কমিটিতে তোরা যারা আসস, তোরা সব কিছু পরিকল্পিতভাবে নিউট্রাল করে নিষ্ক্রিয় হয়ে বসে আসো, যাতে কোনো কিছু সামনের দিকে না আগায়। আবার এখন বলস যে ডেস্টিনি মাল্টিপারপাসের কার্যক্রম স্থগিত কেন, এটার জবাব তুই দিবি বেটা, কারণ তুই কমিটির সদস্যের একজন। তারপরে ঠিক এই লাইভের আরেকটু পরে 22 মিনিট 53 সেকেন্ডে সে ওই একই অভিযোগ তুলছে ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে। বলছে যে আপনারা যে বলেন যে ব্যক্তির নামে মামলা, প্রতিষ্ঠানের নামে মামলা না, তাহলে ট্রি প্ল্যান্টেশন বন্ধ কেন? এই বেটা, ট্রি প্ল্যান্টেশন কি বন্ধ ছিল? তলবি সবার পরে ট্রি প্ল্যান্টেশনের কমিটি করা হয় নাই? করা হয়েছিল, কিন্তু তোরা যখন বাটপারি কইরা সুমোটো রুল জারি করার একটা সিস্টেম তৈরি করলি, ওই যে রফিকুল আমিন যখন তার দালালদেরকে দিয়ে যখন আদালতে আবার বিপক্ষ একটা টিম দাঁড় করে, যখন একটা এই তলবি সভার বিরোধিতা করলো, তখন সুমোটো রুলের মাধ্যমে যখন এই নতুন বোর্ড, রাষ্ট্রীয় বোর্ড আসলো, তখন পূর্বের বোর্ডগুলো কিন্তু অটোমেটিক্যালি কী হয়ে গেল? নিষ্ক্রিয় হয়ে গেল। তাহলে ট্রি প্ল্যান্টেশনের কার্যক্রম তারা তো কন্টিনিউ করতে চাইছিলই, তোরাই তো সুমোটো রুলের মাধ্যমে এটা বাধা দিলি। আবার এখন বলে ট্রি প্ল্যান্টেশনের কার্যক্রম বন্ধ কেন? কত বড় বাটপার দেখেন, একদিকে নিজেরাই পরিকল্পিতভাবে শয়তানি কইরা বিভিন্ন কার্যক্রম বন্ধ করে, আবার পরবর্তীতে এইটারই কাজে লাগায় বলে যে দেখছেন কার্যক্রম বন্ধ, কার্যক্রম বন্ধ। মৌলভীবাজার থেকে এক ওস্তাদ লিখেছেন, সাইকেল হোল্ডার ওস্তাদ, ওস্তাদ একটু দোয়া করে দিতেছি, দোয়া করে, সমস্যা নাই। উনিও আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ এবং কোম্পানির একজন বিনিয়োগকারীও বটে, সাইকেল হোল্ডার ডিস্ট্রিবিউটর। প্রশান্ত সরকার লিখেছেন কোম্পানি চালুর বিষয়ে হারুন স্যার কি বলে। জেনারেল হারুন, ওনার এবং ওনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই তো তলবি সভা হয়েছিল 20 সালে, তো ওনারও তো কোম্পানি চালুর পক্ষেই আছে। তারপরে আপনার ওই দিক থেকে আরও অনেকগুলো কার্যক্রম চলছে বা আরও অনেকগুলো কার্যক্রম চলবে, যেগুলো সামনে হয়তো বা আপনারা দেখতে পাবেন। তারপরে দেখেন 24 মিনিট 37 সেকেন্ডের ক্ষেত্রে এই লাইভের 24 মিনিট 37 সেকেন্ডে এই বাটপার কি বলছে? বলছে ডেস্টিনির উপরে যেন শকুনের থাবা না পড়ে। আরে বেটা, তোরাই তো সবচেয়ে বড় শকুন। ডেস্টিনিতে রফিকুল আমিনের চাইতে বড় শকুন আছে নাকি? গত এক যুগে কোশেয়ারের মাধ্যমে কি পরিমাণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে 12 সালের পর থেকে। তারা এখন তাদের কোশেয়ারের স্বীকৃতির জন্য অনিশ্চয়তায় ভুগছে, কারণ বর্তমান বোর্ড সেই দায়িত্ব নেবে কিনা এটাতে আমরা সন্দিহান। দ্বিতীয়ত, ডিটুকে অ্যাসোসিয়েটসের মাধ্যমে কি পরিমাণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। ডিটুকে অ্যাসোসিয়েটসে যারা বিনিয়োগ করেছিল তাদের বিনিয়োগ কি এখন হুমকির মুখে না? এই প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম আছে? কোনো অপারেটিং আছে? নাই। তারপরে সুপার ইউরো মার্কেটিংয়ের নামে একটা ধান্দাবাজি কোম্পানির মাধ্যমে 100 টাকায় যে 1800 টাকার লোভনীয় অফার দিয়ে বছরে 100 টাকা নাকি 1800 টাকা লাভ দিবে, এই ধরনের লোভনীয় অফার দিয়ে যে সুপার ইউরোরে যাদেরকে বিনিয়োগ করেছিল তারা কি ক্ষতিগ্রস্ত না? তাহলে গত এক যুগে রফিকুল আমিন গোষ্ঠীর মাধ্যমেই তো সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই ডেস্টিনিতে রফিকুল আমিনের চাইতে বড় শকুন আবার কেডা আছে বেটা?
তোরাই তো বড় শকুন, হাসান বেটা, তোরাই তো বড় শকুন। তারপরে দেখেন 25 মিনিট 52 সেকেন্ডে এই বাটপার আবার বলছে যে রাষ্ট্রীয়ভাবে যারা এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় আসছে তারা নাকি বিল ভাউচার করে সব খেয়ে ফেলবে, এই কথা বলছে না? আচ্ছা, এটা তো একটা গুরুতর অভিযোগ, অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। আমি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বর্তমান বোর্ডকে বলবো যে আপনারা এই ব্যাপারে ব্যবস্থা নেন। এই বাটপারের বিরুদ্ধে আমি মনে করি আপনাদের পক্ষে মানহানি মামলা করা উচিত, কারণ আপনাদের ব্যাপারে একটা অভিযোগ তুলেছে সে যে বিল ভাউচার করে নাকি আপনারা সব খেয়ে ফেলবেন। তাহলে এই অভিযোগ তো এটা নর্মাল কোনো অভিযোগ না। আমি বলবো আপনারা আইনি পদক্ষেপ নেন এই বাটপারের ব্যাপারে। তারপর এই একই লাইভের 26 মিনিট 47 সেকেন্ডে এই বাটপার কি বলছে যে তলবি সভা হওয়ার পরে এই বোর্ডের নাকি দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এর একটু পরেই এই বাটপার আবার বলছে যে 2টা ট্যুরিজম কোম্পানি নাকি এই নতুন বোর্ডের কাছে আসছে কক্সবাজারের হোটেল নিতে, মানে একটা ভালো মাপের অ্যামাউন্ট দিয়ে, বছরে একটা ভালো মাপের ভাড়ার টাকা দিয়ে তারা এই কক্সবাজারের হোটেলটা নেওয়ার জন্য 2টা প্রতিষ্ঠান নতুন বোর্ডের কাছে নাকি আসছে, এই বাটপারই বলছে, এই হাসান বাটপার। আচ্ছা ভালো কথা। তাইলে প্রথমে যে সে বলল যে এই বোর্ডের কোনো কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নাই, তাইলে এই বোর্ডের কার্যক্রমের কোনো দৃশ্যমান অগ্রগতি যদি না থাকে, তাইলে 2টা প্রতিষ্ঠান বর্তমান বোর্ডের কাছে কক্সবাজারের হোটেল লিজ নেওয়ার জন্য যে আসছে, এটা কি দৃশ্যমান অগ্রগতি না? তাহলে বাটপার একবার বলতেছে কি এই প্রতিষ্ঠানের কার্যক্রমের ক্ষেত্রে বর্তমান বোর্ডের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই, আবার বলতেছে এই বোর্ডের কাছে নাকি 2টা প্রতিষ্ঠান হোটেলের কক্সবাজারের হোটেল লিজ নিতে আসছে। তাহলে জিনিসটা দ্বিমুখী আচরণ হয়ে গেল, দ্বিমুখী কথাবার্তা হয়ে গেল না? এদের কথা দিয়েই এদেরকে আমরা ধরবো, এগোর কথা দিয়ে এগোরে আমরা সাইদিয়া ধরবো। এই বাটপারগুলো কিন্তু চোর, বাটপার, বদমাইশ এবং মিথ্যুক। এই কারণে এদের কথা দিয়েই এরা বিপদে পড়বে। একটু আগে কি বলছে দেখেন, 26 মিনিট 47 সেকেন্ডে বলছে তলবি সভা হওয়ার পরে নাকি এই দৃশ্যের এই বোর্ডের কোনো অগ্রগতি নাই। আবার একটু পরেই বলছে যে 2টা প্রতিষ্ঠান এই বোর্ডের কাছে আসছে কক্সবাজারে হোটেল নিতে। তার মানে কি আসলে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে, কিন্তু এই বাটপার স্বীকার করে না। নতুন বোর্ডের পক্ষে দৃশ্যমান অগ্রগতি যে হচ্ছে এটা এই বাটপার স্বীকার করে না। এবার আয় বাটপার, তোরে দেখাই, তুই যে বলস, তুই যে কস এই নতুন বোর্ডের কোনো অগ্রগতি নাই, বাঞ্চ দেখ নতুন বোর্ডের কী কী অগ্রগতি আছে। প্রথম অগ্রগতি 20 সালের তলবি সভার পর থেকে এখন পর্যন্ত তোরা বাটপার যে দালাল গোষ্ঠী, তোরা খালি বাম্বু খাইতেই আসছ, এটা হলো প্রথম অগ্রগতি। দ্বিতীয় অগ্রগতি, আলিস সেন্টারে এখনও বাতি জ্বলে, আলিস সেন্টারে এখনও ফ্যান চলে, আলিস সেন্টারে এখনও এসি চলে, বিনিয়োগকারীরা এখনও গিয়ে আলিস সেন্টার খোলা পায় এবং বসতে পারে, প্রতিষ্ঠানের অফিস খোলা আছে, এটা হলো দ্বিতীয় অগ্রগতি। তৃতীয় অগ্রগতি, এই প্রতিষ্ঠানের এখনও পর্যন্ত যে সকল কম বেশি স্টাফ আছেন তাদেরকে এখনও কম বেশি এই প্রতিষ্ঠান স্যালারি দিয়ে চালাচ্ছে, এটা হলো তৃতীয় অগ্রগতি। চতুর্থ অগ্রগতি, সুনির্দিষ্ট বোর্ড মিটিং হচ্ছে। পঞ্চম অগ্রগতি, বিভিন্নভাবে বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান এখন এই নতুন বোর্ডের সাথে লিয়াজো করে সম্পত্তিগুলোকে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় প্রস্তাব দিচ্ছে। তার প্রমাণ কক্সবাজারের হোটেল, তার প্রমাণ ট্রি প্ল্যান্টেশনের কিছু বাগান। তার মানে এগুলো হচ্ছে দৃশ্যমান অগ্রগতি। তোরা অগ্রগতি যে দেখিস না, সামনে আরও অগ্রগতি দেখবি, বাম্বু আরও আসতেছে, বাটপারের গোষ্ঠী, অপেক্ষা কর। তারপর লাইভের 32 মিনিট 38 সেকেন্ডে এই বাটপার কি বলছে, বলছে হাইকোর্ট কর্তৃক গঠিত এই বোর্ড ডেস্টিনি মাল্টিপারপাসের সম্পত্তির দায়িত্ব নিতে পারবে না, কারণ ডেস্টিনি মাল্টিপারপাসের একটা কমিটি আছে। ভালো কথা। তো এর ঠিক একটু পরেই এই বাটপার 27 মিনিট, এর ঠিক একটু আগে, ঠিক 5 মিনিট আগেই, মানে 27 মিনিট 5 সেকেন্ডে সে বলছিল যে মাল্টিপারপাসের কমিটির কোনো দৃশ্যমান অগ্রগতি নাই। দেখেন 27 মিনিট 5 সেকেন্ডে সে বলছে যে মাল্টিপারপাসের বর্তমান কমিটির দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আবার 32 মিনিট 38 সেকেন্ডে বলছে যে হাইকোর্টের নির্দেশিত এই বোর্ড মাল্টিপারপাসের সম্পত্তির দায়িত্ব নিতে পারবে না, কারণ মাল্টিপারপাসের বোর্ড আছে, এই কথা বলছে। তখন প্রশ্ন হলো, একটু আগে দেশে যেই কথাটা বলছিল যে যেই মাল্টিপারপাসের কমিটির কোনো মানে দৃশ্যমান অগ্রগতি নাই বলতেছে,
তো যেই মাল্টিপারপাসের কমিটির কোনো দৃশ্যমান অগ্রগতি নাই, সেই মাল্টিপারপাসের কমিটির সম্পদ বর্তমান বোর্ড যদি সঠিকভাবে ব্যবহার করে একটা আয়ের পথ তৈরি করতে পারে, তাহলে এটা বাধা দিচ্ছিস কেন রে বাটপার? দেখছস বেটা, তোদের কথা দিয়ে তগরে সাই দেয়া ধরুম কইছি না? 27 মিনিট 5 সেকেন্ডে বলছে মাল্টিপারপাসের বর্তমান কমিটির কোনো দৃশ্যমান অগ্রগতি নাই। আবার 32 মিনিটে যায় বলতেছে যে বর্তমান হাইকোর্টের বোর্ড মাল্টিপারপাসের সম্পত্তি নিতে পারবে না, কারণ মাল্টিপারপাসের কমিটি আছে। তো যেই মাল্টিপারপাসের কমিটির কোনো দৃশ্যমান অগ্রগতি নাই, সেই মাল্টিপারপাসের কমিটির সম্পত্তি নিয়ে বর্তমান বোর্ড কাজে লাগাইতে পারলে এটা তো ভালো। বাটপারি বন্ধ করেন। দালাল সাহেব যারা আছেন, আপনাদেরকে বলবো বাটপারি বন্ধ করেন। নীতির বাইরে যে থাকবে, নীতিগত অবস্থান যার থাকবে না, সে এমনি তার কথা দিয়ে সে ধরা খাবে। তো কেমন ডলা গেল হাসান সাহেব? ফ্রি হিট ফুল টস বল দিবেন আর এরকম তো ছক্কা খাইবেনি। তো এদের সম্পর্কে আমি বিনিয়োগকারী যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এদের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে আমাদের। কারণ এরা হচ্ছে দ্বিমুখী সাপ, এবং এরা যে দ্বিমুখী সাপ এটা তো বিভিন্ন তথ্যের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলামই। এদেরকে ধরার জন্য আপনার বেশি দূর যাওয়া লাগবে না। এদেরকে ধরার জন্য এদের আচার আচরণই যথেষ্ট, এদেরকে ধরার জন্য এদের কথাবার্তাই যথেষ্ট। জাস্ট এদের লাইভগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাইলেই বুঝতে পারবেন যে আসলে এরা যে কত বড় দ্বিমুখী সাপ, এবং এরা যে কত বড় কন্ট্রাডিক্টরি তৈরি করে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এটা কিন্তু নিজেদের মনোযোগ থেকে আপনারা যদি একটু ভালো করে ফোকাস করেন, তাহলেই বুঝতে পারবেন। তো ওয়েল, আজকে মানে ঢাকায় তুফান চলছে, ঝড় চলছে। তো ভেতরেও আমরা একটু ঝড় চালাইলাম, হাসান সাহেবের উপর দিয়ে একটু ডলা গেল। তো দেখি আজকে আমাদের শৈশব রাত্রে নাকি আর একটা লাইভ করবে, তো আমরা মোসে তা দিতেছি আর কি, মোসে তা দিতেছি শৈশব লাইভ করুক, দেখি ওইখান থেকে আবার আরও কিছু ফ্রি হিট ফুল টস বল পাইলে আবারও 6-4 মারা হবে আর ইনশাল্লাহ। যাই হোক, কোম্পানির ক্ষেত্রে যেটা সর্বশেষ যে বোর্ড মিটিং গেল, বোর্ড মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে সম্পত্তিগুলোকে নিয়ে কিন্তু খুব দ্রুততম সময়ে আয়ের একটা বন্দোবস্ত করার জন্য চেষ্টা চলছে। এটা ইনশাল্লাহ হয়ে যাবে। ঈদের পরবর্তীতে অফিস খোলা, সম্ভবত আজকে বা কালকে অফিস বন্ধ হয়ে যাচ্ছে। দেন ঈদের পরে অফিস খোলার পরপরই আরও কিছু কার্যক্রম পরিচালিত হবে এবং আরও কিছু বোর্ড মিটিং পরিচালিত হবে। আমরা আশা করছি আরও বেশ কিছু আপডেট ইনশাল্লাহ আমরা পাবো। তো আজকে এই পর্যন্তই। শুধুমাত্র আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিনিয়োগকারীদের প্রতি, যে চিহ্নিত দালালগুলোর কার্যক্রমকে নিজেদের অবস্থান থেকে শুধু সঠিকভাবে যদি মনোযোগ দিয়ে মনিটরিং করেন, তাহলেই তাদের চালাকি, তাদের শয়তানি, তাদের নোংরামি, তাদের বাটপারি আপনারা ধরে ফেলতে পারবেন। তো সচেতন থাকেন, সজাগ থাকেন। বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমগুলোকে মনিটরিংয়ের ভিতরে রেখে গতিশীল করার ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে যতটুকু ভূমিকা রাখেন। আর এই দালাল গোষ্ঠী, এই চিহ্নিত দালাল গোষ্ঠীর উপরে যার যার অবস্থান থেকে গদাম চালু রাখেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আজকে আর সামারি করার তেমন কিছু নাই, কারণ আমি পয়েন্ট বাই পয়েন্ট বা জাস্ট আমাদের ওই যে হাসান সাহেবের লাইফটাকে একটু পোস্টমর্টেম করলাম আর কি। তো এটা আপনারা এখন বুঝতেই পারবেন, নিজেদের বিচার বিবেচনা দিয়ে স্টাডি করলেই বুঝতে পারবেন যে আসলে কোন শয়তানিগুলো কোনভাবে তারা আসলে এতদিন করে গেছে। তো সেই সুযোগ ইনশাল্লাহ আর নাই, কারণ আমরা এখন অনেক সজাগ, আমরা এখন অনেক সচেতন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।